বাস থামান স্যার, সামনে ব্রিজ ভেঙে গেছে। ঘন কুয়াশা ভেদ করে দ্রুত গতিতে এগিয়ে আসছিল একটি স্কুল বাস। বাসের ভিতরে বসে থাকা নিষ্পাপ ছাত্রছাত্রীরা কল্পনাও করতে পারেনি যে ব্রিজের ওপর দিয়ে তারা কয়েক সেকেন্ডের মধ্যেই পার হবে সেই ব্রিজটি আসলে আর নেই। মুহূর্তের মধ্যেই ঘটতে যাচ্ছিল এক ভয়াবহ দুর্ঘটনা। চারিদিকে শুধু নীরবতা আর কুয়াশা। ঠিক সেই সময় এক গরিব ছেলের সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছিল সবকিছু। কিন্তু কিভাবে তা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো বন্ধুরা, কি ছিল সেই ছেলেটি এবং কেনই বা নিজের জীবন বাজি রেখে সে বাসের সামনে দাঁড়িয়েছিল? আর শেষ মুহূর্তে সে কিভাবে বাঁচালো এতগুলো নিষ্পাপ প্রাণ? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী এক শান্ত গ্রাম। গ্রামটি ঠিক যেন তুলিতে আঁকা কোনো ছবি। গ্রামের একদিকে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, আর অন্য পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে অজয় নদ। শীতের সকালে যখন সূর্যের প্রথম আলো নদীর জলে পড়ে, তখন মনে হয় যেন কেউ রাশি রাশি হিরে ছড়িয়ে দিয়েছে জলের ওপর। আর এই নদীর উপকূলবর্তী নিচু জমিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাঁশের বাখারি আর কাদার দেওয়াল, ওপরে খড়ের ছাউনি। এই ঘরেই বাস করে রথিনদের পরিবার। রথিনের বাবা রাকেশ মণ্ডল পেশায় একজন অতি সাধারণ মৎস্যজীবী। সারা জীবন নদীর সাথে লড়াই করেই তার দিন কেটেছে। মা মিতালি দেবী ঘরকন্যার কাজ সামলে মাঝে মধ্যে অন্যের জমিতে রোয়া কাটার কাজ করেন। অভাব তাদের নিত্যসঙ্গী, কিন্তু সেই ভাঙা ঘরেও ভালোবাসার কোনো কমতি নেই। তাদের একমাত্র আশা ভরসা হলো ছেলে রথিন। রথিন এখন স্থানীয় হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। চোখে তার অনেক স্বপ্ন। সে চায় পড়াশোনা করে বড় হয়ে বাবার এই হাড় ভাঙা খাটুনি দূর করতে। রথিনের রুটিনটা অন্য 5টা ছেলের মতন নয়। সে প্রতিদিন খুব ভোরে ওঠে, কুয়াশা ভেজা ভোরে বাবার সাথে নদীতে যায় মাছ ধরতে। আর রথিন কুপি জ্বালিয়ে বা টর্চ হাতে নিয়ে বাবাকে সাহায্য করে। মাছ ধরা শেষে সেই মাছ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে, তবেই সে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। সময়টা ছিল জানুয়ারি মাসের মাঝামাঝি। এবছর বাংলায় যেন হিমালয়ের কনকনে ঠান্ডা নেমে এসেছে। রাত বাড়ার সাথে সাথেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় চারিদিকের চরাচর। নদী থেকে আসা হিমেল হাওয়া হাড়ের কাঁপন ধরিয়ে দেয়। সেদিন ছিল সোমবার। রাত 3টে থেকেই রাকেশ বাবুর ওঠার কথা, কারণ আগের দিন নদীর মাঝখানে তিনি একটা বড় ফাঁসি জাল পেতে রেখেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, রাত থেকেই রাকেশের শরীরটা ভালো যাচ্ছিল না। শীতের প্রকোপে তার পুরনো হাঁপানি আর প্রবল জ্বর জেঁকে বসেছে। ভোর 4টের দিকে মালতী দেবী রাকেশবাবুর গায়ে হাত দিয়ে দেখলেন জ্বরে রাকেশবাবুর গা পুড়ে যাচ্ছে। জ্বর গানিয়ে রাকেশবাবু উঠতে গেলে মালতী দেবী তাকে থামিয়ে দিয়ে বলেন, কি করছো? গায়ে এত জ্বর নিয়ে নদীতে নামা যায়? রাকেশবাবু কাঁপতে কাঁপতে মালতী দেবীকে বললেন, না মিতালি, আজ না গেলে হবে না। ফাঁসি জাল দিয়ে এসেছি। জাল তুলতে না গেলে অন্য কেউ মাছগুলোকে নিয়ে নেবে, আর মাছ না বেচলে চাল কিনবো কিভাবে? মিতালি দেবী তাও তাকে জোর করে শুইয়ে দিয়ে বললেন, এই শরীরে তুমি যেতে পারবে না। রথিনকে জাগিয়ে দিচ্ছি, ও আজ একাই যেতে পারবে। ও এখন বড় হয়েছে। রথিন পাশেই শুয়েছিল। মা ডাকতেই সে ধরফর করে উঠে পড়ল। বাবার গায়ে জ্বর দেখে সে তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমি একাই সব সামলে নেব। তুমি ওষুধ খেয়ে একটু ঘুমাও। ছোট্ট রথিন একটা ছেঁড়া সোয়েটার গায়ে একটা পুরনো চাদর জ্বলিয়ে নিল। হাতে নিল বাবার সেই বহু পুরনো টর্চ লাইট আর মাছ রাখার খালুই। বাইরে বেরোতেই এক রাশ ঘন কুয়াশা তাকে জাপটে ধরল। কুয়াশার পরিমাণটা এতই বেশি যে হাত 10 দূরের জিনিসও দেখা যাচ্ছে না। কিন্তু রথিনের কাছে সেটা কোনো ব্যাপার নয়, কারণ এই পথ তার চেনা। সে নদীর তীরের কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। নদীর পাড়ে পৌঁছাতেই রথিন অবাক হয়ে গেল। নদীর জল যেন আজ অন্যরকম শব্দ করছে। গর্জনটা অনেক বেশি,
হঠাৎ তার মনে পড়ল গতকাল সন্ধ্যায় গ্রামে মাইকিং করা হয়েছিল যে ওপরের দিকে ড্যাম ভেঙে প্রচুর জল ছাড়া হয়েছে, পাহাড়ি জল নামছে অজয়। নদীর জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেক ওপরে। রতিন সাবধানে নদীর তীরে সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটছিল। এই রাস্তাটাই গ্রামের প্রধান সংযোগস্থল, যা ব্রিটিশ আমলের এক পুরনো ছোট ব্রিজের ওপর দিয়ে শহরের দিকে চলে গিয়েছে। এই ব্রিজটা কয়েকশো বছরের পুরনো, ইটের গাঁথুনি খসে পড়েছে অনেক আগে, তবুও মানুষ বাধ্য হয়ে এই পথেই যাতায়াত করে। রতিন যখন ব্রিজের কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ এক বিকট শব্দ শুনতে পেল, যেন পাহাড়ে ধস নেমেছে। মরমর হুড়মুড় শব্দে চারপাশ কেঁপে উঠল। রতিন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কুয়াশার আড়ালে শব্দটা যেদিক থেকে এলো সেদিকে টর্চের আলো ফেলল সে। আলোর ছটা কুয়াশা ভেদ করে খুব বেশি দূর গেল না, কিন্তু সে যা দেখল তাতে রথিনের রক্ত হিম হয়ে গেল। ব্রিজের মাঝখানের একটা বড় অংশ নদীর প্রবল স্রোতে ধসে নিচে পড়ে গিয়েছে। বিশাল একটা গহ্বর তৈরি হয়েছে রাস্তার মাঝে। নদীর জলরাশি সেই ভাঙা অংশের ওপর দিয়ে আছড়ে পড়ছে। রতিন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, এখনই যদি কেউ এই কুয়াশার মধ্যে গাড়ি নিয়ে আসে, সে তো বুঝতেই পারবে না যে সামনে ব্রিজ নেই, সরাসরি গিয়ে পড়বে সেই মরণ ফাঁদে। তার মনে পড়ে গেল ঘড়িতে এখন প্রায় 6:45 বাজে। ঠিক 6টার সময় শহরের নামী একটি বেসরকারি স্কুলের বাস এই রাস্তা দিয়ে অন্তত 30-40 জন ছাত্রছাত্রীকে নিয়ে যায়। কুয়াশার কারণে বাস চালক কিছুই দেখতে পাবেন না। রতিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এক ভয়াবহ বিপদের সংকেত সে পেয়ে গিয়েছে। তার কাছে নেই কোনো লাল কাপড়, নেই কোনো ফোন। রতিন যখন ভাঙা ব্রিজের কিনারে দাঁড়িয়েছিল তখন তার কানে ভেসে এলো এক পরিচিত শব্দ। অনেক দূর থেকে একটা ইঞ্জিনের ঘড়ঘড় আওয়াজ আসছে। তার বুকটা ধক করে উঠল। এই আওয়াজটা যে তার খুব চেনা। প্রতিদিন এই সময়ই সেন্ট জেভিয়ার্স একাডেমির হলুদ রঙের বাসটা এই রাস্তা দিয়ে যায়। বাসের ভিতরে থাকে শহরের নামি দামি ঘরের অন্তত 30 জন ছাত্রছাত্রী। রতিন চিৎকার করে উঠল, সর্বনাশ, বাসটা তো এদিকেই আসছে। সে পাগলের মতন চারিদিকে তাকাতে লাগলো। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের আঙুল দেখা যায় না। টর্চের আলোটা কুয়াশার দেওয়ালের ধাক্কাকে ফিরে আসছে। রতিন বুঝতে পারল, বাস চালক যদি এই গতিতে আসে তবে ব্রিজের ভাঙা অংশটা দেখার আগেই বাসটি সোজা গিয়ে পড়বে খরস্রোতা অজয় নদে। রতিন দৌড়াতে শুরু করলো। ব্রিজের ভাঙা অংশ থেকে অন্তত 200 মিটার দূরে গিয়ে তাকে বাসটা থামাতে হবে, কিন্তু তার পায়ে নেই কোনো জুতো। কনকনে ঠান্ডায় ভিজে মাটিতে পা যেন জমে পাথর হয়ে যাচ্ছে। ঝোপঝাড়ের কাঁটা লেগে তার চাদরটা ছিঁড়ে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমাকে বাসটা আটকাতেই হবে। দূর থেকে বাসের হেডলাইটে দুটো ঝাপসা আলোর বিন্দু দেখা যাচ্ছে। কুয়াশার ভিতর দিয়ে যেন দুটো আগুনের গোলক ধীর গতিতে এগিয়ে আসছে। রতিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত তুলে চিৎকার করতে লাগলো, থামুন ড্রাইভার কাকা, থামুন, সামনে বিপদ, ব্রিজ ভেঙে গেছে। কিন্তু বাতাসের উল্টো দিকে তার কচি কণ্ঠস্বর বাসের ইঞ্জিনের গর্জনের কাছে অতি তুচ্ছ। বাস চালক কিছুই শুনতে পাচ্ছেন না। বাসের গতি প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কুয়াশায় ওই গতি যমদূত হওয়ার জন্য যথেষ্ট। রতিন ভাবল, তার হাতে থাকা টর্চ লাইটের আলো যদি ড্রাইভারের চোখে কোনো রকমে ফেলা যায় তাহলে হয়তো ড্রাইভার তার বাসটিকে দাঁড় করাবে। কিন্তু সেই আলোতে ড্রাইভারের কিছুই ভুরুক্ষেপ হলো না। সে হয়তো ভাবছেন কোনো পথচারী রাস্তা পার হচ্ছে বা কুয়াশার কারণে আলোটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। বাসটি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং কাছাকাছি আসতেই ড্রাইভার একবার হর্ন দিলেন সরে যাওয়ার জন্য। রতিনের মনে পড়ল, সে অনেক আগে একটা সিনেমায় দেখেছিল যে রেল লাইনে বিপদ হলে লাল কাপড় দিয়ে ট্রেন থামাতে হয়। কিন্তু এই মুহূর্তে সে লাল কাপড় পাবে কোথায়? সে তার গায়ে থাকা পুরনো খয়েরি রঙের চাদরটা খুলে ফেলল, কিন্তু সেটা লাল নয়। অন্ধকার আর কুয়াশায় ওই রং ড্রাইভারকে কোনো সতর্কবার্তা দেবে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তার হাতে থাকা টর্চ লাইটটা বেশ শক্তিশালী। সে তার চাদরটা দিয়ে টর্চের মাথার দিকটা পেঁচিয়ে ধরল, যাতে আলোটা সরাসরি চোখে না পড়ে, একটা আভা তৈরি করে। তারপর সে রাস্তার উপর দাঁড়িয়ে পাগলের মতন লাফাতে শুরু করলো। চিৎকার করতে করতে সে বাসের দিকেই দৌড়ে যেতে লাগলো। বাসের ড্রাইভার পঞ্চানন বাবু একজন অভিজ্ঞ চালক।
তিনি কুয়াশায় খুব সাবধানেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন কুয়াশার ভিতর থেকে একটা ছায়ামূর্তি চিৎকার করতে করতে তার গাড়ির দিকে তেড়ে আসছে। তিনি প্রথমে ভয় পেলেন, ভাবলেন হয়তো কোনো ডাকাত বা পাগল। তিনি বাসের গতি কিছুটা কমালেন, কিন্তু পুরোপুরি থামালেন না। রথিন দেখলো বাস থামছে না। সে বুঝতে পারলো আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরই বাসটা ওই মরণকূপে পড়ে যাবে। সে জীবনের মায়া ত্যাগ করলো। সে সোজা বাসের একদম সামনের রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাসের হেডলাইট এখন সরাসরি তার বুকের ওপর। সে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলুন স্যার, তাও গাড়ি থামান, সামনে ব্রিজ নেই। পঞ্চানন বাবু এবার আতঙ্কিত হয়ে পড়লেন। একটা বাচ্চা ছেলে জান বাজি রেখে বাসের সামনে দাঁড়িয়ে আছে দেখে তিনি সর্বশক্তি দিয়ে ব্রেকে চাপ দিলেন। বাসের চাকাগুলো বিকট শব্দ করে মাটির রাস্তায় ঘষে যেতে লাগলো। বাসের ভিতরে থাকা ছাত্রছাত্রীরা ঘুমের ঘোরে ছিল। হঠাৎ ব্রেক কষায় তারা সিট থেকে ছিটকে পড়ল। চারদিকে কান্নার রোল পড়ে গেল। বাসটি একদম রথিনের বুক ঘেঁষে এসে দাঁড়িয়ে পড়ল। বাসের হেডলাইটের কড়া আলোয় রথিনের ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। সে থরথর করে কাঁপছে। পঞ্চানন বাবু রাগে অগ্নিশর্মা হয়ে দরজা খুলে নিচে নামলেন। শয়তান ছেলে, মরার শখ হয়েছে? বাসের সামনে এসে দাঁড়াস কেন? জানিস আর একটু হলে পিষে যেতিস। বাসের ভিতরে থাকা আয়া দিদিমণি এবং কয়েকজন বড় ছাত্র নিচে নেমে এলো। সবাই রথিনকে বকাবকি করতে শুরু করলো, কিন্তু রথিন কোনো কথা বলছে না। সে শুধু হাঁপাচ্ছে আর আঙুল উঁচিয়ে সামনের দিকে ইশারা করছে। রথিন কোনো মতে বলল, কাকা রাগ করবেন না, আগে আগে সামনে গিয়ে দেখুন, ব্রিজটা নেই, কাল রাতে ভেঙে গেছে। পঞ্চানন বাবুর কপালে ভাঁজ পড়ল। তিনি হাতে একটা বড় টর্চ নিলেন। বাসের বাকিরা এবং কিছু সাহসী ছাত্র তার পিছু পিছু কিছুটা এগোলো। কুয়াশার পর্দা চিরে তারা যখন ব্রিজের শুরুর জায়গায় পৌঁছালো, সবার হৃৎপিণ্ড যেন থমকে গেল। টর্চের আলোয় দেখা যাচ্ছে মাত্র 10-12 ফিট সামনেই রাস্তা শেষ। সেখানে এখন এক বিশাল অন্ধকার গহ্বর আর নিচে উন্মত্ত নদীর হাহাকার। যদি রথিন বাসটা না থামাতো, তবে ঠিক 3 সেকেন্ডের মধ্যেই বাসটি ওই গহ্বরে তলিয়ে যেত। পঞ্চানন বাবু সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কপাল দিয়ে ঘাম ঝরছে। তিনি ভাবলেন, তার সাথে থাকা 30টি বাচ্চার প্রাণ আজ শুধু এই গরিব ছেলেটার জন্য বেঁচে গেল। তিনি উঠে এসে রথিনকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন জল। আমায় ক্ষমা কর বাবা, আমি তোকে চিনতে পারিনি। তুই আজ আমার আর এই 30টা পরিবারের ভগবান হয়ে এসেছিস। বাসের ভিতর থেকে ছাত্রছাত্রীরাও নেমে এলো। তারা যখন দেখলো সামনের ওই মরণ পাত, ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করলো। ভোর তখন সকাল 6টা। কুয়াশা কিছুটা পাতলা হতে শুরু করেছে। ব্রিজের ধারে দাঁড়িয়ে থাকা সেই হলুদ রঙের স্কুল বাসটি এখন যেন তীর্থস্থানে পরিণত হয়েছে। বাসের ড্রাইভার পঞ্চানন বাবু নিজের মোবাইল ফোন বের করে কাঁপা কাঁপা হাতে প্রথমে স্কুলের প্রিন্সিপাল ফাদার জোসেফকে ফোন করলেন। ফাদার, আপনি দ্রুত অজয়ের ব্রিজের দিকে লোক পাঠান। বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি ফাদার। এই গরিব ছেলেটা না থাকলে আজ আমি আপনার 30টা বাচ্চাকে জমের দুয়ারে পৌঁছে দিতাম। পঞ্চানন বাবুর গলার স্বর কান্নায় বুঝে আসছিল। এদিকে রথিন তখনও রাস্তার ধারে একটা পাথরের ওপর বসে হাঁপাচ্ছে। তার পায়ে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গিয়েছে। কনকনে ঠান্ডায় সে খালি গায়ে থরথর করে কাঁপছে, কারণ তার একমাত্র সম্বল চাদরটি সে বাস থামানোর কাজে ব্যবহার করেছিল। বাসের বড় ক্লাসের ছাত্র অনিমেষ নিজের দামি জ্যাকেটটা খুলে রথিনের কাঁধে জড়িয়ে দিল। যে ছেলেগুলোর সাথে রথিনের কোনোদিন পরিচয় ছিল না, আজ তারা তাকে ঘিরে ধরে নিজেদের টিফিন বক্স থেকে বিস্কুট কেক বের করে দিতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছালো পুলিশের গাড়ি এবং স্কুলের একটি ছোট্ট মাইক্রোবাস। প্রিন্সিপাল ফাদার জোসেফ গাড়ি থেকে নেমেই দৌড়ে ব্রিজের ভাঙা অংশটা দেখলেন। তিনি কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর রথিনের সামনে গিয়ে নিচু হয়ে বসলেন। তোমার নাম কি বাবা? ফাদার পরম মমতায় জিজ্ঞেস করলেন। আজ্ঞে রথিন, রথিন মণ্ডল। রথিন অতি কষ্টে উত্তর দিল, তুমি জানো তুমি আজ কি করেছো? তুমি শুধু 30 জন ছাত্রকে বাঁচাওনি, তুমি 30টি পরিবারকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছ। ফাদার তার কপালে হাত রাখলেন। খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। রথিনের মা মিতালি দেবী আর বাবা রাকেশ বাবু তখনও দুশ্চিন্তায় ছিলেন যে ছেলে কেন এত দেরি করছে।
হঠাৎ গ্রামের মোড়ল আর একদল গ্রামবাসী তাদের বাড়ির সামনে এসে হাজির। রাকেশ, ও রাকেশ, তোদের রথিন তো কাণ্ড ঘটিয়ে দিয়েছে, চল জলদি নদীর ধারে চল। রাকেশবাবু অসুস্থ শরীর নিয়েই টলতে টলতে নদীর পাড়ে এলেন। তিনি দেখলেন সেখানে তিল ধারণের জায়গা নেই। পুলিশের বড় কর্তারা এসেছেন, সাংবাদিকরা ভিড় করেছেন। ভিড় ঠেলে ভিতরে গিয়ে তিনি দেখলেন তার ছেলে রথিন বড় বড় লোকেদের মাঝখানে বসে আছে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন এলাকার বিধায়ক সুকুমার বাবু। তিনি খবর পাওয়া মাত্রই শহর থেকে ছুটে এসেছেন। তিনি গিয়ে প্রথমে রথিনকে আলিঙ্গন করলেন। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে উঠল। সুকুমার বাবু ঘোষণা করলেন, আমরা রাজনীতি করি সমাজসেবার জন্য, কিন্তু এই কিশোর আজ আমাদের শেখালো আসল সমাজসেবা কাকে বলে। আমি ব্যক্তিগতভাবে রথিনকে 50,000 টাকা পুরস্কার দিচ্ছি। আজ থেকে তার পড়াশোনার সমস্ত খরচা সরকারের। কিছুক্ষণের মধ্যেই সেই বাসের 30 জন ছাত্রের অভিভাবকরা সেখানে পৌঁছে গেলেন। তারা যখন জানতে পারলেন যে এই আতপেটা খাওয়া জেলের ছেলেটি তাদের কলিজার টুকরো সন্তানদের বাঁচিয়েছেন, তখন অনেক ধনী ব্যবসায়ী এবং অভিজাত পরিবারের মায়েরা রথিনের মা মিতালি দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তারা রথিনের হাতে গুজে দিতে চাইলেন টাকা, কেউ দিতে চাইলেন সোনা, কিন্তু রথিন হাত জোর করে বললেন, মা বলেছিল বিপদে মানুষকে সাহায্য করা মানুষের ধর্ম, আমি শুধু সেই ধর্মই পালন করেছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আর কিচ্ছু চাই না। ফাদার জোসেফ এগিয়ে এসে বললেন, রথিন, আজ থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের সেন্ট জেভিয়ার্স একাডেমির। তুমি আজ থেকে আমাদের স্কুলের ছাত্র। শুধু তাই নয়, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাতায়াতের জন্য স্কুলের বাস তোমাকে প্রতিদিন সসম্মানে নিয়ে যাবে। রথিনের বাবা রাকেশ মণ্ডলের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। পরের দিন সংবাদপত্রের প্রথম পাতায় রথিনের ছবি ছাপা হলো। শিরোনাম ছিল, দারিদ্র্যের ওপরে মানবতার জয়, এক রথিনের সাহসে ফিরল 30টি প্রাণ। গ্রামের সেই জরাজীর্ণ কুড়োঘরটা এখন আর একা নয়। প্রতিদিন সেখানে মানুষ ভিড় করে রথিনকে দেখতে আসে। তবে রথিন আগের মতোই নম্র। সে জানে অভাব তাকে কষ্ট দিলেও তার মেরুদণ্ড শক্ত করে দিয়েছে। ভাঙা ব্রিজটা হয়তো আবার নতুন করে তৈরি হবে কংক্রিট দিয়ে, কিন্তু রথিন যে সাহসের ব্রিজটা মানুষের হৃদয়ে তৈরি করে দিল, তা কোনোদিন ভাঙবে না। সেই গ্রামের আকাশ আজ মেঘমুক্ত, সূর্যের আলোয় চিকচিক করছে অজয় নদী, ঠিক যেন রথিনের উজ্জ্বল ভবিষ্যতের মতন। রথিন প্রমাণ করে দিল যে বীর হওয়ার জন্য বিশাল বৃত্ত বা শক্তির প্রয়োজন হয় না, কেবল একটা বড় মন আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসই যথেষ্ট। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।